আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৫৪তম পর্ব দিয়ে। কণ্ঠে আছি আমি সঞ্জিতা ছোয়া। তানভীর বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল। তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করতেই ওপাশ থেকে সোহাগ একদমে কত কী বলতে থাকলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, আমাকে এসব বলে কোনো লাভ নেই, আমি এখানে আসতে পারবো না। তা এমপির সাথে আমার একটা প্রোগ্রামে যেতে হবে। দোস্ত প্লিজ একটু আয়। আরে ভাই, আমার সময় নাই। শুন তানভীর, আমাকে যতই ব্যস্ততা দেখাস সমস্যা নাই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। তোর আমার মাঝখানে ওকে কেন টানতেছিস? কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানভীর, জাস্ট ৫ মিনিট লাগবে, আয় তুই। তানভীর ভারী কণ্ঠে শুধালো, বন্যা কি এখনো ভার্সিটিতে? আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। বন্যার নাম শুনতে কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, আর যাই করিস কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না। পরিবারের বাহিরে ও আমার একমাত্র দুর্বলতা। তাছাড়া কসম কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটাবো না কসম। এখন বল, আসবি? বর্ণা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে আসবো। আরে আছে আছে, প্রয়োজনে আটকে রাখবো, তাও তুই আয়, আমার কাজটা কিন্তু করে দিতে হবে। ভুলেও বন্যাকে কিছু বলতে যাইস না, আমি আসতেছি। তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে মেঘ আবিরের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানভীর চলে গেছে অনেকক্ষণ আগে। মেঘ আতঙ্কে এখনো চোখ খুলতে পারছে না। আবির ঠোঁটের কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। টিরটির করে কাঁপছে মেঘের ওষ্ঠদয়। লজ্জা আর ভয়ে নাকের ডগা আর গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল। সরাসরি চোখ পড়ল আবিরের চোখের দিকে। আবিরের নিঃশব্দ দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে খাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীরকে রুমের কোথাও দেখতে না পেরে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কি করে বলবো? তোর ভাইকে গিয়ে জিজ্ঞাসা কর। হঠাৎ দেওয়ালের দিকে আবিরের নজর পড়ে। যে হাতটা দিয়ে নিজেকে আটকে ছিল সেই হাতটা যে রঙে ছিল আবির সেটাই খেয়াল ছিল না। মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেওয়াল নষ্ট করে ফেলেছে। আবিরের সাথে সাথে মেঘও চোখ ঘুরিয়ে তাকালো। আবিরের হাতের দেখে আর্তনাদ করে উঠল, এটা আপনি কি করেছেন? আমি ইচ্ছা করে করেছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। মেঘ একটু দূরে সরে দেওয়ালটাকে দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানটা এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে চুবে সঙ্গে সঙ্গে দেওয়ালের ছাপ দিল। যেভাবে আবির হাতটা রেখেছিল ঠিক সেভাবেই। মেঘ আটকানোর খুব চেষ্টা করেছে, কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ। আবিরের হাতের রং অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিক মতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের অপ্রখর ছাপটা ঠিকই চোখে পড়ে। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না? তাহলে কি করব? মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি কিন্তু সম্পূর্ণ দেওয়ালটাই নষ্ট করে ফেলবো। আবির মুচকি হেসে বলল, একদিনের জন্য রুম তোকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর উপর, আমি কিছুই বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলল, মাঝখানে হাতের ছাপটা করলেন কি? পচা লাগছে। আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই তোর কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগে। মেঘ মুখ ভোতা করে ঠোঁট ভেঙে কাদো কাদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে দু আঙুলে মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতেভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, দেওয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না, তা কি করে হয়? ছাপটার নিচে তোর নামটা লিখে দিস। বাসায় মানুষ দেখলে কি ভাববে? বাসায় মানুষ যখন জিজ্ঞাসা করবে এই ডিজাইন কে করেছে, তখন আমি কি বলবো? শেওড়াপাড়ার পেতনিটা ডিজাইন করে দিয়েছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী সরে বলল, কথায় কথায় বউ বউ করবেন না, আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারাদিন বউ বউ করেন, অথচ বিয়ে করার কথা বলে ভাব নেন আপনাকে ডাক্তার দেখাতে হবে। আবির নিঃশব্দে হেসে বলল, তুই কি আমায় ইনডাইরেক্ট পাগল বললি? মুখের ওপর কিভাবে বলবো? কি? আবির এক পা করে এগোচ্ছে। মেঘ পেছাতে পেছাতে চেঁচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল, আম্মু বাঁচাও।
আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টা স্বরে বলল, ছি মেঘ, যেভাবে মামুনিকে ডাকছিস, মামুনি ভাববে আমি তোকে ধরছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবির দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে আর ডিস্টার্ব করবো না, তুই তোর কাজ শেষ কর। আবির টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথা দিয়ে বোঝা গেছে। মেঘ কী করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তেই মেঘ সব ভুলে গেল। গালে আবিরের হাতের স্পর্শ, গলা আর ঘাড়েও আঙুলের দাগ, নাক আর কপাল জুড়েও রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় ললিত হয়ে যাচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজায় দাঁড়াতেই মেঘ তাড়াহুড়ো করে দেওয়ালের দিকে ঘুরে মাথায় ওড়না দিল, যাতে রঙের দাগ মিম কোনোভাবেই না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, আপু, তুমি আমায় দেখে কি লুকাইছো? এদিকে ঘুরো তো। মেঘ দেওয়াল রং করতে করতে তপ্তস্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো, তাহলেই চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়ার রুমে আগে বলবা না? আমি গেলাম, পরে এসে দেখবো তুমি কি লুকাইছো। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ শুরু করলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোনে নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবার জন্য তাকিয়ে দেখেনি। মেঘ অসহায় মুখ করে আবির যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভর করেছে, তবুও সবকিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতেই মিম ছুটে গেল মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গাল আর গলার থাকা আঙুলের ছাপগুলো মুছে ফেলেছে। মিম রুমে ঢুকতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন কি লুকাইছিলা? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের দু আঙুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু, তোমার গালে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলেছিলাম। দুটো দেওয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু, দুটো ডিজাইনই অনেক সুন্দর হয়েছে। ভাইয়ার রুমটা অনেক সুন্দর লাগছে। মেঘ মৃদু হেসে বলল, সত্যি সুন্দর হয়েছে? 100% সত্যি। ওনার কি পছন্দ হবে? কিছুই তো বললেন না। আমি বলছি ভাইয়ের পছন্দ হবেই। তাছাড়া তুমি যা এঁকে দিবা ভাইয়া সেটার প্রশংসা করবেই। দেখো, সেটা যদি ব্যাঙের ছাতাও হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার উপর বসে পা ঝুলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিজের হাতের ছাপটা নিজের নাম লিখেছে। তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইন করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে, বাকিগুলো নিয়ে মেঘ পেছনে পেছনে আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও উপরে যায়নি। মিম নিচে আসতেই আবির প্রশ্ন করলো, তোর বোনের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেছে। দুটো দেওয়ালের ডিজাইনের কারণে রুমটাকে চেনাই যাচ্ছে না। আবিরের রুমটা খানবাড়ির সবগুলো রুমের থেকে বড়। একসময় এই রুমে আলী আহমেদ খান আর মালিয়া খান থাকতেন। ওনাদের জন্যই মূলত বানানো হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে যায়। রুমটা ঠিক মাঝামাঝিতে দরজাটা অবস্থিত। ভেতরের একপাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র। ছোটবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট, ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ার্ড্রোব আর অনেক কিছু। ওইদিকে সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা। মালিহা খান বলেছিলেন পুরনো জিনিসপত্রগুলো স্টোররুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলো সরাতে রাজি হয়নি। রুমে আর্ট করায় এখন এক পাশ অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ অগোছালো। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদ্ধৃত নয়নে দেওয়ালের দিকে চেয়ে আছে। একবার চোখ পড়েছে নিচের নামের দিকে। পুনরায় নজর আটকায় মেঘের হাতের ছাপে, সেই সাথে লেখা মেঘ নামটার উপর। আকস্মাৎ আবিরের মুখে হাসি ফোটে। অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই সোহাগ আর শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখে হাসি মুখে এগিয়ে গেল। তানভীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজটা আগে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখব। দুটো মেয়ের সাথে ওদিকে গেল। তানভীর ওদের দেখানো পথেই বাইক স্টার্ট দিল। থামলো ঠিক বন্যাদের পেছনে। বন্যার পেছন ফিরে তাকিয়েও দেখলো না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যার পেছনে ফিরতেই দেখলো তানভীরের বাইক নিয়ে নীরের দৃষ্টিতে চেয়ে আছে। বন্যার চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে এসো।
বন্যা বান্ধবীদের দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রখর তপ্তস্বরে বলল, ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না? ইদানিং ফোন বন্ধ করে রাখছো, সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলেছেন আগামী সপ্তাহে ফোন কিনে দিবেন। ও, আর কোনো কারণ নেই তো? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টাপাল্টা কথা বলেছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ের রক্তাক্ত দেহে দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছি। বন্যা মলিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবে রিয়াক্ট করতাম, নয়তো আরও বেশি করতাম। আই এম রিয়েলি সরি বন্যা। এত ফর্মালিটি করতে হবে না, আমি সত্যিই কিছু মনে করিনি। আবির ভাই এখন কেমন আছে? মেঘ কেমন আছে? দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎ করেই ঠোক গিলে উষ্ণস্বরে শুধালো, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ অবশ্যই। আপনি মিনহাজ আর তামিমকে কি করেছিলেন? কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেকদিন ভার্সিটিতে আসেনি, এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গেছে, তাই বলছিলাম। ও আচ্ছা, এসব কোনো বিষয় না, আমি বেশি কিছু করিনি। আমি আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আরও কোনোদিনও ওদের আর কোনোদিনও দেখতে পারতে না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করলো, ও একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আড়ালো, ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না, যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা, বরং তুমি নিজ থেকে জানালে তোমারই লাভ। বন্যা এবার কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলেছি তোমায়? আমার তাড়া আছে। কেন, কি অপেক্ষা করছে? মানে কিছু না, ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেয়েকে জানিয়ে দিয়েন। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই? আমি আজ কিছু খাবো না, অন্য কোনো একদিন আপনাদের খাওয়াবো। তানভীর ফাঁড়ি কণ্ঠে বলল, সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, না হয় আমি ধরে নিব তুমি আমার উপর রাগ করেছো। আমি সত্যি রেগে নেই, বিশ্বাস করুন। মানলাম অ্যান্ড বিশ্বাসও করলাম, এখন চলো। বনা দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে, শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে, না হয় কোনোদিনও বলতো না। মিনহাজ আর তামিমকে বন্যা 2-1বার জিজ্ঞাসা করেছিল কি হয়েছিল, কিন্তু ওরাও কিছু বলে না, বারবার কথা এড়িয়ে যায়। তার জন্য বন্যা তেমন জোর করে না, তবে ভালো কিছু ঘটেনি বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনহাজদের কথা ভুলেও ভাবে না, বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিতেও আসে না। বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ, মন খারাপ বলে বাহানা দেখায়, আর বাকি সব তানভীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে আর না বাসায়। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, দাপটি ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেয়েকে শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত। মিনহাসের ঘটনার পর থেকে বন্যা আরও বেশি আতঙ্কে থাকে, দূরত্ব মেনটেন করে চলে। তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে সুহাগদের কাছে আসছে। সোহাগ ঠাট্টা সরে বলল, আগে আসতেই চাইছিল না, আর এখন? তানভীর মুচকি এসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম। আহা, কত আবেগ! কোথায় যাবি, চল। বিকেল থেকেই মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাগল করছিল। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের আকর্ষণে আবির নিচে আসছে। আবিরকে দেখেই দুই বোন চুপ করে গেছে। সদ্য ঘুম থেকে ওঠা আসায় আবির চোখগুলো লাল টকটকে হয়েছে। আবির অস্ফুট কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? মেঘ মিম কেউ কোনো কথা বলল না। আকলিমা খান বললেন, ওরা শপিংয়ে যেতে চাচ্ছে, যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল, একা যেতে হবে কেন? তোরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, না! রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে কাকে এদের নিয়ে শপিংয়ে যা, বেশি তাড়ামি করবি না, ঠিক আছে? মেঘ একদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। অনুমতি ছাড়া একা শপিংয়ে যাওয়া অসম্ভব বিষয়, এটা তাদের অজানা নয়। তবুও চেষ্টা করে দেখছিল, যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে
মিম আর মেঘ শপিংয়ে গেছে। মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা সাদা টি শার্ট আর দুজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। মেঘরা বাসায় ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানেই উপস্থিত ছিল। মেঘ নিজের হাতে শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে গেছে। আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতে ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের দু হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে আসছে। মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শুধালো, কেমন আছিস? মেঘ অন্যদিকে মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বর্ণার মেঘ দুজনেই আজ গাউন ড্রেসের সাথে হিজাব পরে আসছে। মেঘ আর বর্ণা কিছুটা সামনে এগোতেই লিফাত নামে ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বর্ণা আর মেঘকে দেখেই থতমত খেলো। সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কেমন আছো তোমরা? বন্যার মেঘ দুজনেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সৌনেটে লিফাতকে পরখ করছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করলো, কেউ কেমন আছো কেউ কেমন আছো জিজ্ঞাসা করলে প্রতি উত্তরে তাকে জিজ্ঞাসা করতে হয়, এটাও কি জানো না? বন্যা শক্ত করে জবাব দিল, না জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে। মেঘ কপাল কুঁচকে শুধালো, এই ছেলে আবার কে? রসায়ন ডিপার্টমেন্টের 4th বর্ষের এক বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহ জানেন। তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে ইচ্ছে করেই আমার কাছে গেছে। আমি হঠাৎ ঘুরে প্রায় ধাক্কা লেগেই গেছিল। কথাবার্তা নেই, হুট করে আচমকা ধমকিয়ে চলে গেছে। এরপর থেকে দেখেই কেমন করে হাসে। এরা সেটা জিজ্ঞাসা করে, ইচ্ছে করে মাথা ফাটিয়ে দেয়। ভাইকে বলবো? না 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 না, তোর ভাই আরেক ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরে জিজ্ঞাসা করতেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলছিস? আমি না করছি। কেন? তোর ভাই মিনহাজের যে অবস্থা করছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আবির ভাইকে বলি? ভুলেও না। তোর এই গুন্ডা পান্ডা ভাইদের আমার ব্যাপারে কিছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই ভাই, হিরো নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনহাজদের যদি মেরেও ফেলে থাকে, ভাইয়া কি শুধু শুধু মারছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছে করেনি? বল, করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাজে তুই আমার উপর বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজেই আমার উপর বিরক্ত ছিলাম। সেখানে ভাইয়া না মিনহাজকে চিনে আর না তামিমকে চিনে। আবির ভাই আর তানভীর ভাইয়ের প্রাণ এক সুতোয় বাঁধা। ওদের একজনের কিছু হলে আর একজনের জীবনে ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মায়ের আর এমন কি? বন্যা উদাসীন কণ্ঠে বলল, এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘ আর বন্যা ভেতরে ঢুকলো। পেছন দিকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে উঠল, মেঘ তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি দুটো সিট। মেঘ আর বন্যা বসলো। ওদের সামনের সারিতেই লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যেই লিফাত এসে বলল। মেঘ আর বন্যা লিফাতকে দেখি পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছনে ফের উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে? কোনো কিছু লাগলে শুধু একবার বলবা, সাথে সাথে এনে দিব। মেঘ আর বন্যা দুজনের আগে ফুসছে। বন্যা কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন ডাঙান্ত কণ্ঠে বলে উঠল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। মেঘ আর বন্যা দুজনেই চমকে ওঠে। পাশ ফিরতেই তাকালো। লিফাতও আটকে উঠে সেদিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুজনেই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল। তানভীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটাই চাইছি, তুই সেটা দিতে রাজি হচ্ছিস না? লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই, তোমরা আর কি লাগবে বলো, শুধু দেখো তোমার ভাই তোমার জন্য কি করে। তানভীরের চোখে মুখে বিরক্তির ছাপ। বিরক্তিভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা হলেই হবে, চাইলে তোর হাতটাও দিতে পারিস। আমিও দেখি ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখে বলল, এই সর, আমাকে সাইড দে।
লিফাত এগিয়ে আসতেই তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, ভাই প্লিজ, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবিও না প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখন অবধি 1000 খানের মেয়ের নাম উঠেছে। আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয় নাকি অন্য কারোর জন্য আসছো? যে বন্যার পিছনে ঘুরঘুর করছিস সে একান্তই আমার, তার পাশের জন আমার একমাত্র বোন আর আবির ভাইয়ার পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত। তোকে কি করা উচিত নিজেই বল। সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও, আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে লিফাত, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না, প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাপ চাইব। আবির ভাইয়া কোথায় আছেন? আমি ওনার পায়ে ধরে মাপ চেয়ে নেব, তবুও এমন কিছুই করো না ভাই। ঠিক আছে, লাস্ট বারের মতো ছেড়ে দিচ্ছি। লিফাত একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থাকে যেন। অবশ্যই। লিফাত নিজের চেয়ারে গিয়ে বসলো, পেছনে ফেরা তো দূর, ঘাড় পর্যন্ত কাত করছে না। তানভীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগেই কিনে নিয়ে আসছিল। সেদিক সেগুলো দিয়ে ক্যাপ পরতে পরতে বলল, আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবা না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজ আসছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস, উল্টাপাল্টা ঘুরিস না। তানভীর চলে গেছে। খুশিতে মেঘের চোখ চকচক করছে। বন্যার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে এসে বলল, দেখেছিস, আমার ভাই সেরাদের সেরা। তুই না বললেও ঠিকই জেনে ফেলেছে। ওই ছেলে যে মাপ চাইছে দেখছিস? বন্যা ফোঁস করে শ্বাস ছেড়ে রাগীস্বরে বলল, তুই গিয়ে শুনেছিলি? মাপ নাও চাইতে পারে। মেঘ ভ্রু কুঁচকে বলল, এই তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করিস? আমি শিওর এই ছেলে ভাইয়ের কাছে মাপ চাইছে। বিশ্বাস না হলে ছেলেকে ডাক দে, যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি, আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ছাড়ছে। বর্ণা ভাবলেশীন জবাব দিল, আমি পারবো না। মেঘ ভেঙচি কেটে বলল, না পারলে নাই, আমার ভাই যে হিরো তার প্রমাণ আমার দিতেই হবে। মেঘ সামনের দিকে কিছুটা ঝুঁকে রাখলো। এক্সকিউজ মি ভাইয়া। সেটা পিছনে না তাকিয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে জবাব দিল, জি আপু, কিছু বলবেন? আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পেছনে চলে যাব? মেঘ তাড়াহুড়ো করে বলল, না পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেঘ বনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখলি? এর মতো রাজনীতিবিদদের আগমন ঘটলো। আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মেঘ আর বন্যা স্বাভাবিকভাবেই বসে রইল। একজনের নজর মেঘদের দিকে পড়তে সামনের 2-3 জনকে ডেকে বলল আকস্মাৎ। ওরা থমকে গেল, ঘুরে এসে মেঘদের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে, ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা বকা দিতে আসছেন। তাদের মধ্যে একজন মেয়েকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত পেছনে বসছো কেন? আসো সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুজনেই থতমত খেয়ে বলল, না ভাইয়া, আমরা এখানে ঠিক আছি। তাহলে হবে না আপু, আবির ভাইয়াকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেনি। অবশ্য তার জন্য আমরাই দায়ী। ভাইয়ার বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন মতো সায় দেয়নি। আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ের জন্য স্পেশাল আয়োজন করেছিলাম, ভাইয়া কোনোভাবে খবর পেয়েছে, তারপর আর প্রোগ্রামেই আসেনি। সেসব পুরনো কথা বাদ দেই। এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে আসছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো প্লিজ। 4 থেকে 5 একসঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওনাদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘার বন্যা ভীষণ লজ্জায় পড়ে গেছে। পুরো হলে মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘার বন্যার দিকে। যাদের দাপটে সবাই আতঙ্কে থাকে, সেখানে তারা প্রথম বর্ষের 2 মেয়েকে এত রিকোয়েস্ট করতেছে, এটা সবার কল্পনার বাইরে। মেঘার বন্যা বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো। এত সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘার বন্যা দুজনই অস্বস্তি লাগছে। উঠে যেতেও পারছে না। একটু নড়লেই 2-1 এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? তাই উঠে যেতেও পারছে না। প্রোগ্রামের বিরতিতে মেঘদের খাবার পর্যন্ত দিয়ে গেছে। তানভীর নিজেও অনেক খাবার নিয়ে গেছে। মেঘ আর বন্যা শুধু মুখ চাওয়াচাই করছে, কিছুই খেতে পারছে না। মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল। আবির অফিসে কাজ করছিল, গতকাল থেকেই অফিসে আসছে। অফিসে আসলেও এখনো বাইক চালানোর অনুমতি পায়নি আবির। 2 দিন যাবৎ আলী আহমেদ খান নিজের সাথে আবিরকে অফিসে নিয়ে যান। আবিরও বাধ্য ছেলের মতো আব্বুর সঙ্গেই যায়। মেঘ কল দিতেই আবির মুচকি এসে কল রিসিভ করলো। মেঘ সালাম দিল। আবির সালামের উত্তর শুধালো, কি ব্যাপার, তোদের আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি কিভাবে জানেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে সব আপডেটই আমার কাছে থাকে।
ওনারা কল দিয়েছিল? আমায় না জানিয়ে তোকে কিছু বলবে, ওদের কি যে অবস্থা হবে এটা তুই না জানলেও ওরা খুব ভালো করে জানে। খাবার খাইছিস? না। খেয়ে নে, না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছে, তোকে ঠিকঠাক আপ্যায়ন করতে না পারলে ওরা ঘুমিয়েও দুঃস্বপ্ন দেখবে, বুঝলি? মেঘ মৃদু হেসে বলল, আমার প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না। সামনে এনেই বসাইছে, সব বিরক্ত লাগছে। কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস। আচ্ছা, আপনি আসবেন? কেন, অনুষ্ঠান দেখতে নাকি তোদের কর্মকাণ্ড দেখতে? না না, এমনি। আসবেন নাকি জিজ্ঞাসা করছি। আবির মন খারাপ করে বলল, জানিসই তো আব্বু আমাকে বাইক নিয়ে বের হতে দেয় না। আব্বুর গাড়ি আমি নিব না, আসলে রিক্সা নিয়ে আসতে হবে। আসবো? মেঘ খানিক ভাবলো। এমনিতেই আবিরের শরীর দুর্বল, এই অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেই ভয়ে মেঘ বলল, না আপনার আসতে হবে না। রাগ করছিস? আমি রিক্সা নিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি, আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো। এখন না হয় বড় আব্বুর লক্ষ্মী ছেলে হয়েই থাকেন। আবির সশব্দে হেসে বলল, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে জানাইস। মেঘ ঠাট্টা সরে বলল, জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগেই কেউ বা কারা কোনো না কোনোভাবে আমাকে প্রোটেক্ট করবেই। এত কনফিডেন্স? ইয়েস স্যার। ওকে ম্যাম, পাকনামি রেখে এখন খেয়ে নেন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাওয়ার উপরেই রেখেছেন, ঘন্টার পর ঘন্টা খাবার পাঠাচ্ছেন। এমন মনে হচ্ছে অফিসে না এসে বাসায় থাকলে ভালো হতো। ঠিক আছে খান, রাখি তাহলে। ওকে। মেঘ আবার ডাকলো, আবির ভাই। হুম? কিছু না, রাখছি। মেঘ কল কেটে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বর্ণা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, এখন কি আমার ভাই আর আবির ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? বর্ণা অস্থির হয়ে বলল, সেসব হয়েছে, কিন্তু তুই আগে এটা বল, তুই আর আবির ভাই কি রিলেশন আছিস? হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করেছেন? প্রপোজ করেনি, তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কেন বলতো? তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি লাগছে। মেঘ মুচকি হাসলো, সাথে বর্ণাও। চৈত্রের উত্তপ্ত আবহে নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টি ছিল হাহাকার। আরোপিত শীতলতার আচ্ছাদনে আচ্ছাদিত আবির তবুও গাত্র ঘেমে নাজেহাল অবস্থা। পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতো আকাশের পানে চেয়ে আছে। অসহ্য গরমের জন্য আজ অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আবিরকে ফুপ্পি সকাল থেকে অনেকবার কল দিচ্ছিল। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছিল, কিন্তু আলী আহমেদ খান আবিরকে কোনো মতেই যেতে দিবেন না। অন্তত পক্ষে এই ভর দুপুরে তো নাই, এমনকি বিকেলেও যেতে দেননি। আবিরও বাবার মুখের ওপর কিছু বলেনি। আবির বাসায় ফেরার পর থেকেই দেখছে মেঘ আর মিম মামনিদের পেছন পেছন ঘুরঘুর করছে। মামনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে গিয়ে শুধালো, কি হয়েছে তোদের? মিম চট করে বলল, ফুপ্পি কল দিয়েছিল, আমাদেরকে বাসায় যেতে বলেছেন, কিন্তু আম্মুরা যেতে দিচ্ছে না। আবিরের কপালে কয়েকশোর ভাঁজ পড়েছে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপ্পি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছেন, কোনো সমস্যাই হলো কি না? আবির ফের জিজ্ঞেস করলো, মামনি তোমাদের কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলেছেন তোরা যেন রাতে ওদের ওখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের কিছু বলেনি? আমাদের শুক্রবার দাওয়াত দিয়েছে, আবার বলল আসিফ আর আরিফকে পাঠিয়ে দাওয়াত দিবে। তোর আব্বুকেও কল দিয়ে বলবে বলল। আমি স্বাভাবিকভাবে বলল, আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিচ্ছে। সকালে বলেছি বিকাল আসতে পারে, কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেননি, জোর করে বাসায় নিয়ে আসছে। রাতে ঝড় হতে পারে ভেবে তোর চাচ্চু ওদের পাঠাতে না করলো। এদিকে আফা বারবার কল দিয়েই যাচ্ছে। তানভীরও কল দিয়ে বলল ওদের পাঠাতে। তানভীরকে নাকি কাজ শেষ করে ফুপ্পির তানভীর নাকি কাজ শেষ করে ফুপ্পির বাসায় যাবে। আচ্ছা আমি ফুপ্পির সাথে কথা বলছি, শুক্রবারেই সবাই গেলে আজ তাহলে কারো যাওয়ার প্রয়োজন নেই। সে বরং ভালো, তুই কথা বলে দেখ। আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়েছে। আবির একটু দূরে যেতেই মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো। আবির তাকাতেই মেঘ ফুস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখের পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান আর মিম তিনজনের নজরই মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবির থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছে। মেঘের ইশারায় বোঝানো কথা আবিরের বোধগম্য হলো না। পরপর দুবার ভ্রু নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন ছুড়ল। মেঘ চাপা স্বরে বিড়বিড় করে বলল,
আজ আইরিনের জন্মদিন, সে বাহিনা ধরেছে আজ আমাদের নিজে হাতে রান্না করে খাওয়াবে, সেজন্য ফুপ্পি বারবার কল দিচ্ছেন। আবেগ মৃদু হেসে মৃদুস্বরে প্রশ্ন করলো, তোকে কে বলছে? জান্নাত আপু। আচ্ছা, দেখছি কি করা যায়। আলী আহমেদ খান রুমে চলে গেলেন। মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞাসা করলেন, আবিরকে কি বলছিস? মেঘ হাসি মুখে বলল, দেখো কাকিয়া, ফুপ্পিয়া সবাই আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করছে, সারাদিন সময় দিয়েছে। প্রথমবার ফুপ্পি আমাদের যেতে বলেছেন। আমরা কি আমাদের কি যাওয়া উচিত না বলো? অবশ্যই উচিত, কিন্তু তোর আব্বু যেন যে না করে গেল। আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছেন। দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে, তখন আব্বু আর কিছুই বলতে পারবে না। আকলিমা খান হেসে বললেন, তোদের মাথায় সারাক্ষণ শুধু দুষ্টু বুদ্ধি ঘুরে, তাই না? মেঘ আর মিম দুজনেই হাসছে। এর মধ্যে আবির বেরিয়ে এসে বলল, হাসাহাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। আকলিমা খান প্রশ্ন করলেন, আবির তুই কি বাসা চিনিস? আচমকা এমন প্রশ্নে আবির থতমত খেলো, নীরবে ঢোক গিল। মেঘ শান্ত স্বরে বলল, আজকাল বাড়ি চিনতে হয় না বুঝছো আম্মু, ফোন নাম্বার আছে, গুগল ম্যাপ আছে, কোনো না কোনোভাবে চলে যাওয়া যায়। হালিমা খান আর কিছু বললেন না। মেঘ মিম আর আদিকে উদ্দেশ্য করে বললেন, চল চল রেডি হতে হবে। আদি আমতা আমতা করে বলল, আমরা আম্মুকে ছাড়া যাব না, তোমরা যাও। মেঘ কপাল গুটিয়ে বলল, তুই কবে বড় হবি? মিম চল আমরাই যাই। আবিরের সহজ স্বীকারোক্তি, তোরা রেডি হয়ে আমাকে ডাকিস। ঠিক আছে। মেঘ আর মিম দুজনেই রুমে গেছে। কিছুক্ষণের মধ্যেই মেঘ রেডি হয়ে গেছে। যথারীতি আবিরকে আর মিম দরজা থেকে ডেকে নিচে আসছে। আবিরও রেডি হয়ে নিচে আসছে। মিম এখনো নামছে না দেখে মেঘ আবিরের ভয়ে চিল্লায় উঠল, এই মিম, তাড়াতাড়ি আয়। মিম রুম থেকে বেরিয়ে আসছে। পরনে বাসার জামা দেখে মেঘ রাগী কণ্ঠে বলল, এতক্ষণেও হয়নি তোর? আবির ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখনো রেডি হসনি কেন? মিম মাথা নিচু করে বলল, তোমরা যাও, আমি যাব না। আবির প্রশ্ন করলো, যাবে না কেন? আমরা অপেক্ষা করছি, যা রেডি হয়ে আয়। মিম চাপা স্বরে জানালো, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। হালিমা খান রাগে কটমট করতে করতে বললেন, এতক্ষণে তো যাওয়ার জন্য দুই বোন বাড়ি মাথায় তুলছিলি, এখন কি হলো? আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুই কিছু বলছিস? মেঘ থতমত কণ্ঠে বলল, না আমি কিছুই বলিনি। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, এই মিম, কি হয়েছে তোর? চল না যাই, অনেক মজা হবে। আপু তোমরা যাও প্লিজ, আমার ভালো লাগছে না। আকলিমা খান কিছুটা রেগে গেল, বললেন, থাক, ওরে আর তেল মারতে হবে না, তোরাই যা বরং। আবির গাড়ির চাবি মামিকে দিয়ে বলল, দুজন গেলে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই, চাবিটা রেখে দিও। আবির গাড়ি নিয়ে যাবে না। আবির গাড়ি নিয়ে যা, তোর আব্বু চাচু শুনলে রাগ করবে। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে। আবির বেরিয়ে গেছে। মেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নিচেও ছুটল। মেয়ে মুচকি হেসে দরজার পানে তাকিয়ে মনে মনে বলল, তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। আবির রিক্সা ডেকে নিচে উঠে তারপর হাত বাড়িয়ে মেঘকে উঠালো। মেঘ ঘাড় ফিরে আবিরের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি তার নিরেট। পাশাপাশি বসাতে আবিরের হাতের সাথে বারবার ধাক্কা লাগছে। অজান্তেই মেঘের বুকের বাম পাশে ব্যথা অনুভব হলো। আবিরের সংস্পর্শ পেয়ে মেঘের মন কল্পনায় ভাসতে শুরু করেছে। আবির তাকাতেই সরাসরি মেঘের চোখে নজর পড়ল। মেঘের গভীর চাহনি, রাস্তার পাশের কৃত্রিম কৃত্রিম আলোতে আবিরের কান্দমিনীকে অতীব মায়াবী লাগছে। আবির টেনে হিস্টে দৃষ্টি সামলালো। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবির নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছে করে। প্রায় অনেক পথ অতিক্রম করে ফেলেছে, অথচ মেঘ ঘুরেই আটকে আছে। অবশেষে আবির গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আইরিনের জন্য কি নিব? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠল। রিকশার গতি আর নিজেকে একসঙ্গে সামাল দিতে না পেরে নড়ে ওঠে। আবির তৎক্ষণাৎ বাম হাতে মেঘের কাঁধে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, ঠিক আছিস? হ্যাঁ। আইরিনের জন্য কি নিব? আপনার যা ইচ্ছে নিন। আমি আন্দাজে কি নিব? মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তার জন্যই তো তোর মতামত জানতে চাইছি। মেঘ আর চোখে আবির দিকে থেকে প্রশ্ন করলো, আপনি আমার মতামত জানতে চাইছেন? বাবা, আমার মতামত জানতে চেয়ে অন্যায় বাবা মতামত জানতে চেয়ে অন্যায় করে ফেললাম নাকি? হ্যাঁ করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পছন্দ অপছন্দ জানেন না, তাহলে আমাকে সুন্দর সুন্দর গিফট দেন কিভাবে? তুই সব কিছু নিজের সঙ্গে তুলনা করিস কেন বুঝলাম না। তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না। আমি কনফিডেন্টলি বলতে পারি, আমার দেওয়া 20 টাকার একটা গোলাপ কিংবা 20,000 টাকার দামের কোনো গিফট, দুইটাই তোর কাছে সমান সমান গুরুত্বপূর্ণ। বাকিদের ক্ষেত্রে আমি তা পারবো না। মেঘ বিপুল চোখে তাকিয়ে মনে মনে আড়ালো, এই কনফিডেন্সটা নিয়ে আমায় প্রপোজ করতে পারেন না?
আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো। তাহলে কেন করেন না প্রপোজ? আবির ঘাড় আবির মেঘের গাঢ় কালো পল্লবে চোখ রেখে বলল, এভাবে তাকাস না মেঘ, তছনছ হয়ে যাব। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আবির ভাই নামক অসুখটা ইদানিং মেঘকে আষ্টেপৃষ্টে ধরেছে। আবিরের বলা কথা, আচরণ সবেতেই অন্যরকম মাধুর্যতা মিশ্রিত। ধীরে ধীরে মেঘও বুঝতে পারছে আবির ভাই তার জীবনের বিশালাকৃতির গাছের ন্যায় ভূমিকা পালন করছে। গাছের শেকড় আর ডালপালার মতোই মেঘকে সব প্রকার অশুভ অচল থেকে আগলে রাখে। আইরিনের জন্য গিফট কিনে যথাসময়ে বাসায় উপস্থিত হয়েছে। ততক্ষণে তানভীরও চলে আসছে। আড্ডা খাওয়া দাওয়া শেষ করে প্রায় অনেক রাত করে ফুপ্পিরা বাসা থেকে বেরিয়েছে। কিছু ততক্ষণে আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের গর্জন। মেঘ উৎফুল্ল মেজাজের সামনে হাঁটছে। তানভীর বাসা থেকে বেরিয়ে তপ্তস্বরে বলল, ভাইয়া অনেক রাত হয়ে গেছে, তুমি বরং বনুকে নিয়ে বাইক দিয়ে চলে যাও। বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতো ওকে নিয়ে রাতের বেলা বেরিয়েছি। এত তাড়াতাড়ি বাসায় গেলে কিভাবে হবে? তাছাড়া আব্বু আমায় বাইক চালানোতে অনুমতি দেয়নি। হাজার হোক আমি আব্বুর বাধ্য সন্তান, আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারি না। দিনের অবস্থা ভালো না, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, তারপর ভিজে যেতে হবে। ভিজলাম, সমস্যা কি? জ্বর হলে না হয় দুজনেরই হবে। তানভীর রাগী স্বরে বলল, একবার জ্বরের ভোগে শিক্ষা হয়নি তোমাদের। আবির নাক কুঁচকে বলল, তখন কি একসাথে ভিজছিলাম নাকি? তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি বিলাস করা ভালো, এতে ভালোবাসা বাড়ে, বুঝছিস? হ্যাঁ, তোমার প্রেম বিষয়ক আজগুবি লজিক খুব ভালোভাবেই বুঝতে পারছি। আবির এগিয়ে যেতে যেতে বলল, তুই কিন্তু একা বাসায় যাস না। তানভীর চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমিও এখন গাছতলায় বসে থাকি আর শুধু শুধু বৃষ্টিতে ভিজি নাকি? আবির ঘাড় ঘুরে মুচকি এসে বলল, ভাইও তোর, বোনও তোর, তাই দায়িত্বটাও তো তোর। আবির হাসতে হাসতে সামনে চলে গেছে। তানভীর না চাইতেও মৃদু হাসলো। আবিরে যখন ইচ্ছা যা তাই করে, তাই এটা তানভীরের থেকে আর কেউ ভালো জানে না। আবিরের সব পাগলামির একমাত্র সাক্ষী তানভীর। আবির বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে মানে এখন তাকে ভিজতেই হবে। তানভীর বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে আবারও বলল, তাড়াতাড়ি চলে এসো। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে হাঁটছে। কিছুক্ষণ রাস্তাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ প্রশ্ন করলো, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢোকা যেত, তাহলে আপনি আনেননি কেন গাড়ি? কেন আনিনি তার উত্তর এখন তোকে দিতে পারবো না, সময় হলে নিজে বুঝতে পারবি। মেঘ বলার মতো কথা খুঁজে পাচ্ছে না, চুপচাপ হাঁটছে। আবির নিশ্চুপ হাঁটছে। কোলাহল শূন্য নির্জন পথ। রাস্তা গুটি কয়েক বাইক আপন গতিতে ছুটছে। ফুপিদের বাসায় গলি থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে মেঘ হঠাৎই আকুল কণ্ঠে শুধালো, আমরা বাসায় যাব কিভাবে? বাসায় না গেলে হবে না? মেঘ অবিশ্বাসের দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কোথায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার ব্যবস্থা করবে তা না, উল্টে মজা করছে। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছে। মেঘের গর্জনের শব্দ আর বৃষ্টির বড় বড় ফোঁটা দেখে মেঘ ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। দিনের বেলা বৃষ্টি তার খুব বেশি পছন্দ হলেও রাতের বেলা বিদ্যুৎ চমকালে মেঘের কলিজা শুকিয়ে যায়। আতঙ্কে মেঘের হাঁটার গতি কমে গেছে। বারবার আকাশের পানে তাকাচ্ছে আর আস্তে আস্তে হাঁটছে। আবির বেশ কিছুক্ষণ যাবৎ মেঘের হাবভাব পর্যবেক্ষণ করে শুধালো, কোনো সমস্যা? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনি গাড়িটা নিয়ে আসেননি কেন? আমার ভয় লাগতেছে, রাস্তায় একটা রিক্সাও নেই, এখন কিভাবে বাসায় যাব? আবিরের নির্লিপ্ত জবাব এলো, আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি দিনের বেলা সাহসী, কিন্তু রাতের বেলা ভীষণ ভীতু। আবির শান্ত চোখ খিচে মনে মনে কিছু একটা ভেবে মৃদু হাসলো। মেঘের সেদিকে মনোযোগ নেই। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গা কেঁপে উঠছে। আবির উদাসীন কণ্ঠে শুধালো, আমি কাছে থাকা সত্ত্বেও তুই এত ভয় পাচ্ছিস, তাহলে আমি থেকে কি লাভ হলো? মেঘ নিশ্চুপ। ফুটপাত দিয়ে হাঁটছে দুজন, কারো মুখে কোনো শব্দ নেই। আবির কিছু বলতে চেয়েও বারবার ঢোক গিলছে আর কথা বলছে। বৃষ্টি স্নাত পথে প্রেয়সীর হাতে হাত রেখে বুকের বাম প্রকোষ্ঠে লুকায়িত কথাগুলো বলার সুপ্ত ইচ্ছা আবিরের মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু অদ্ভুত এক দেওয়াল বারবার আটকে দিচ্ছে আবিরকে। পরিবার নামক বেড়াজালে আবির আবদ্ধ হয়ে আছে। মেঘ আবিরকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু আবিরকে পাওয়ার জন্য আদৌ কি মেঘ পরিবারের সামনে দাঁড়াতে পারবে?
যেখানে আবির নিজেই বাড়ির সবার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে যোগ্য ভাবতে পারছে না, সেখানে মেঘ তো কিছুই না। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়ছে, সেই সাথে বিদ্যুৎ চমকানোর মাত্রাও বেড়েছে। দুজনে কাক ভেজা হয়ে গেছে। আবিরের পরনে নেভি ব্লু রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে একেবারে লেপ্টে গেছে। ফোন আর ওয়ালেটটা ফুপির বাসা থেকেই পলিথিনে পেঁচিয়ে নিয়ে আসছিল। মেঘ আজ থ্রি-পিস পরেছিল, চুল খোপা করে মাথায় ওড়না দিয়েছিল, কিন্তু বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা হয়ে গেছে। সরু রাস্তায় বড় বড় কদম ফেলায় আবিরের মেঘের দিকে কিছুটা এগিয়ে গেছে। প্রবল বৃষ্টিতে মেঘ হাঁটতেই পারছে না। আবির সামনে থেকে মেঘের দিকে তাকালেই মেঘ তেজপূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কেন? দেখছেন না আমি ভয় পাচ্ছি? আবিরের পদযুগল থমকে গেছে। এক পলক সামনে তাকালো পুনরায়, আর চোখে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোলে নিতে হবে? মেঘ শশব্যস্ত হয়ে আবিরের দিকে তাকালো। সহসা মনে পড়ে গেল আবিরের সঙ্গে কোনো এক বিকেলে বৃষ্টি ভেজার ঘটনা। সেদিন হোঁচট খাওয়ার পরপরই আবিরের কোলে তোলার ঘটনা মনে পড়তে মেঘ থতমত খেয়ে বলল, না না, আপনি শুধু আমার কাছাকাছি থাকুন। আবির নিজের হাত বাড়ালো। মেঘ এক হাতে আবিরের হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘের ছোট্ট হাত আবিরের মোটা হাতকে ঠিকমতো ধরতে না পেরে সহসা দু হাতে আবিরের বাহু চেপে ধরেছে। আবির চাপা স্বরে বলল, মুরগির কলিজা নিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই? মেঘ ঠোঁট উল্টিয়ে আবিরের দিকে তাকাতেই আবারও বিদ্যুৎ চমকালো। মেঘ ভয়ে দুহাতে আবিরের বাহু আরও শক্ত করে ধরেছে। আবির নিজের অন্য হাত মেঘের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলল, ভয় পাস না, আমি আছি তো। আবিরের স্পর্শ, সেই সঙ্গে মোলায়েম কণ্ঠে বলা এই ছোট্ট কথাটাতেই মেঘের মন থেকে ভয়ডর সব একেবারে চলে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে আকাশে পানে চেয়ে মুচকি হেসে বলল, আমার আবির ভাই আমার পাশে থাকলে আর কিচ্ছু চাই না। যদি আজ আমার মৃত্যুও হয়, তবে যেন আবির ভাইয়ের বুকে মাথা রেখে মরতে পারি। আস্তে আস্তে মেঘের ভয়টা অনেক কেটে গেছে। আবিরের হাঁটার সাথে সাথে তাল মিলিয়ে মেঘও নিজের মতো হাঁটছে, তবে আবিরের হাত একেবারের জন্য ছাড়ছে না। মেঘ আর আবির ফুপ্পিদের বিষয়ে টুকিটাকি কথা বলেছে। এত বছর আবিরকে নিয়ে তেমন মাথা না ঘামালেও এখন আবিরের ব্যাপারে মেঘের খুব চিন্তা। মেঘ আচমকা প্রশ্ন করল, আবির ভাই, আপনি কি এখনো সিগারেট খান? আবির ভ্রু গুটিয়ে বলল, না, কেন? সত্যি করে বলুন, আপনি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন, নাকি এখনো খান? রোমান্টিক আবহাওয়ায় মেঘের এমন প্রশ্নে আবিরের কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছে। আবির কড়া গলায় বলল, এখন এসব প্রশ্ন করার সময়? মেঘ গাল ফুলে চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, তার মানে আপনি এখনো সিগারেট খান? আবির বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো, তারপর এদিকে সেদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি মিথ্যা কথা বলি না মেঘ। তারপর যদি তোর আমাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমার কিছুই বলার নেই। মেঘ হতবাক হয়ে গেছে। আবির কি ইদানিং কিছু বললে ছ্যাদ করে ওঠে, বিশেষ করে বিশ্বাস নিয়ে কথা বললে তো উপায়ই নেই। মেঘ মনোযোগ দিয়ে কতক্ষণ আবিরকে প্রশ্ন করল, কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন? আবির জোর গলায় বলা শুরু করলো, আমি কখনো কারো বিশ্বাস ভঙ্গ করিনি। তোর তো নাই। সিগারেট আমার নেশার না। যখন কোনো বিষয় খুব বেশি রেগে থাকি, দিশা না পাই, তখন একটু একটু সিগারেট খেতাম, এতটুকুই। এরপরও এত বছরে হাতে গোনা কয়েকটা সিগারেটই খেয়েছি। এসব এখন অতীত। সিগারেট ছেড়েছি বহুদিন হলো, ছইও না পর্যন্ত। সেদিনের পর তুই যে কোনোদিন আমার হাতে সিগারেট দেখছিস, রুমে পেয়েছিস, নাকি আমার গায়ে সিগারেটের গন্ধ পেয়েছিস? তবুও কেন এত অবিশ্বাস? তোর সন্দেহের তালিকায় কেন সবসময় আমার নামটাই থাকে? এখন ওই মানুষটাকে একেবারে বিশ্বাস করা যায় না। আবির একরাশ হতাশা নিয়ে কথাগুলো বলছে। শেষ প্রশ্নগুলো বলার সময় আবিরের গলা কাঁপছিল। অজানা এক ক্রোধে আবিরের আবার দগদগে স্বরে বলল, তান্ড্রিকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলি। মেঘ আর্তনাদ করে উঠল, কেন? আর যাই হোক, আবির কখনো কাউকে জোর করে করবে না, অন্ততপক্ষে তাকে বিশ্বাস করতে তো নাই। আমার সত্যিই গায়ে আসা উচিত ছিল। মেঘ মায়াবী দৃষ্টিতে শীতল কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি। সত্যি বলছি। ভাইকে কল দেবেন না প্লিজ, আমি আপনার সাথেই যাব। আবির উদাসীন কণ্ঠে বলল, মানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না, সেখানে তোর বাবা মায়ের চোখে আমি মস্ত বড় অপরাধী হয়ে যাব। তোর জ্বর হলে কেউ আমায় ছেড়ে কথা বলবে না। আবির দুপা এগোতেই মেঘ এক হাতে আবিরের আঙুল ধরার চেষ্টা করে, কিন্তু আবিরের আঙুল ছাড়িয়ে এগিয়ে যেতেই তড়িঘড়ি করে আবিরের সামনে গিয়ে সরাসরি আবিরের শার্ট আঁকড়ে ধরে সাফাই দেওয়ার মতো করে ব্যাকুল কণ্ঠে বলে উঠল, আমি আর কোনোদিন আপনাকে এমন কথা বলবো না।
আপনাকে কখনো অবিশ্বাস করব না। আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। প্লিজ আপনি বলবেন না, প্লিজ, আমি কান ধরছি। এতক্ষণ আবির শক্ত থাকলেও মেঘের শেষ বাক্য। আবির তৎক্ষণাৎ মেঘের হাত চেপে ধরল। মেঘের হাত তখনও আবিরের বুকেই ছিল, সবেমাত্র কানে ধরার জন্য হাত তুলতেই যাচ্ছিল। তার আগেই আবির আটকেছে। আবিরের রাগ মুহূর্তেই দমে গেল। ভারী কণ্ঠে বলল, অতি সামান্য কারণে আবির কাউকে এত বড় শাস্তি দেবে না। মেঘ ফের বলে উঠল, আপনি রাগ করলে আমার খুব ভয় হয়। আবির অনুচিন্তন মনে শুধালো, কিসের ভয়? মেঘ বিড়বিড় করে বলল, তাকে হারানোর। ঝুম বৃষ্টিতে মেঘের বিড়বিড় করে বলা কথাটা আবিরের ঠিক মতো বুঝতে পারেনি। শিওর হতে আবির পুনরায় শুধালো, কি বললি? মেঘ কিছু না বলে আবিরের উপর মাথা ঠেকালো। অনেকক্ষণ যাবৎ বৃষ্টির ভেজার কারণে মেঘের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আকস্মাৎ ভয়ে বুক কাঁপছে। মেঘের শরীর যদি আবার খারাপ হয়? আবির তড়িঘড়ি করে বলল, শরীর খারাপ লাগছে? মেঘ সহসা আবির থেকে দূরে সরে দাঁড়ালো। প্রিয় মানুষের সহচর্য পেলে মানুষ সব ভুলে যায়। মেঘের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘোরের মধ্যে কখন যে আবিরের বুকে মাথা রেখেছে সেটা খেয়ালই নেই। আবির ডাকতেই মেঘের ঘোর কেটে গেছে। লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে। আবির পিছু পিছু ডাকছে, কিন্তু মেঘ তাকাতেই পারছে না। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথার কিছুটা উপরে দুহাত রাখলো, যেন সরাসরি বৃষ্টির পানি মেঘের মাথায় না পড়ে। মেঘ চোখ তাকিয়ে দেখলো একবার, পুনরায় লজ্জার চোখ নামিয়ে নিল। আবির ভাই মানুষটা কেমন জানি এত রাগ করেন, আবার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেন। ওনার মন বোঝার সাধ্যি পৃথিবীর কারণে। কিছুটা এগোতেই মেঘ চা খাওয়ার জন্য বায়না ধরেছে, অথচ আবিরকে মেডিকেলের সব নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে অসময়ে মেঘকে নিয়ে বৃষ্টিতে ভিজেছে। এখন নিজেই টেনশন করছে। মেঘ সেদিকে খেয়াল নেই। সে নিজের মতো করে ঘুরছে আর চায়ের দোকান খুঁজছে। জীবনে প্রথমবার গভীর রাতে বৃষ্টিতে ভিজছে। মেঘের মন এমনিতেই খুব উতলা হয়ে আছে, তার উপর সাথে আবির ভাই। বাসার সব চিন্তা ভুলে বৃষ্টি উপভোগ করছে, আর আবিরের সঙ্গে খুনছুটিতে মেতে আছে। অবশেষে একটা চায়ের দোকানে মেঘকে বসিয়ে আবির পকেট থেকে ফোন আর ওয়ালেট করেছে। উপরে টিনের চালের টুকরা বৃষ্টির ফোঁটার শব্দ হচ্ছে। মেঘ আনমনে বসা থেকে সে চালের দিকে চেয়ে আছে। টিনের চালের মাতাল করার শব্দে মেঘের ভাবনারা ছন্নছাড়া হয়ে যাচ্ছে। মেঘ আবিরের দিকে তাকাতে আবির বলে উঠল, বৃষ্টির শব্দটা ভালো লাগছে? হ্যাঁ, আগে বর্ষাকালে নানা বাড়ি গেলে এই শব্দটা শুনতাম, অনেক ভালো লাগতো। কত বছর পর আবার শুনছি। আবির প্রশ্ন, লাল চা খাবে নাকি দুধ চা? লাল চা খাবো। ঠিক আছে ম্যাম। আবির চলে গেল। হঠাৎই মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠল, মামা আপনি বসুন, আমি চা বানাচ্ছি। মেঘ আতকে উঠে পিছনে ফিরল। সত্যি সত্যি আবির চাচ্ছে। মেঘ তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। ভেতরে থাকা হৃৎপিণ্ডটা ছুটছে দিক বিদিক। ফুটে উঠছে প্রশান্তির হাসি। আকস্মাৎ মনে দুশ্চিন্তার ভর করেছে। নিজের অজান্তেই বলে উঠল, এত সুখ আমার কপালে সইবে তো? সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় নিজে কাট্টা মেরে বলল, কী সব বাজে কথা ভাবছিস? আবির 2 কাপ চা নিয়ে এগিয়ে আসলো। আদা লেবু দিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। আবিরকে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসলো। মেঘকে 1 কাপে চা দিয়ে আবির পাশে বসে চায়ে চুমুক দিল। মেঘ এক চুমুকে চা খেয়ে মেঘ মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞাসা করলো, আপনি আর ঠিক কি কি পারেন একটু বলবেন? আবির নির্বিকার ভঙ্গিতে বলল, না তবে প্র্যাকটিক্যালি সব পারবো। বাহ, বড় আব্বুর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে। আপনি ছেলে হয়ে যা পারেন আমি মেয়ে হয়েও তা পারি না। আবির উদ্গ্রীব হয়ে বলল, আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না। আমি এবারের অসভ্য আর অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ? তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি। মেঘ প্রশ্ন করলো, আপনি অভদ্রটা এটা কে বলেছে? তোর আব্বু। মেঘ হেসে বলল, আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরা অভদ্র। দেখবেন 2 দিন পর থেকে আদিকেও এভাবে কথা শোনাবে। আবিরও মলিন হাসল। নিষ্ঠুরের পৃথিবীতে সক্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না। তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা। আবির অভদ্র নয়, তবে অসভ্য তো বটেই। মেঘকে কাছে পেলেও আরও বেশি অসভ্য হয়ে যায়। এই জন্য মেঘের মতো তাকাচ্ছেই না। আবির ফোন চেক করতে করতে দেখলো মোট 17টা কল আসছে। বাসা থেকে 8টা আসছে। তানভীর 4-5টা কল দিয়েছে। ফুপ্পি রাকিব কয়েকবার কল দিয়েছে। এখন ফোন দিলেই তো যে যার মতো কথা শোনাবে, তার মন খারাপ হবে, সে ভেবে কাউকে কল ব্যাক করেনি। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেঘকে ওষুধ কিনে খাইয়েছে যাতে জ্বর না আসে। আবির আশেপাশে রিক্সা খুঁজছে। সে মানুষের থেকে বেশি টেনশন হচ্ছে মেঘকে নিয়ে, কারণ মেঘকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিরের নেই। বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের দুগাল গোলাপের পাপড়ির মতো লাল টকটকে। 2 ঠোঁটে তাকানো মাত্রই আবিরের বুক কম্পনে অনুভব করে, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়।
কিন্তু মেঘ নিজের মতো করে কথা বলছে। হুটহাট আজগুবি প্রশ্ন করতে শুরু করে। যে যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আবিরের নেই। কে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছে। একটা ফুলের দোকান দেখে মেয়ে বলে উঠল, আবির ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দেবেন? না। কেন? পেতে তো অন্য যে কোনো ফুল নেই। লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে, এটা নেই? বললাম তো না। মেঘ মন খারাপ করে একটু বেলি ফুলের মালা নিয়েছে। আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল, দে, পরিয়ে দেই। প্রয়োজন নেই। কেন? কারণ মিমের জন্য ওয়েট, আরো কয়েকটা নিয়ে আসি। লাগবে না। আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন। আবির গম্ভীর কণ্ঠে বলল, সামনে যাই, সামনে হয়তো রিক্সা পাবো। মেঘ উষ্ণস্বরে বলল, তবুও গোলাপ দেবেন না? না। মেঘের আগে ফুসতে ফুসতে যাচ্ছে। বৃষ্টি কমে এসেছে, তবে গাছ থেকে এখনো টুকটাক পানি পড়ছে। আবিরের মেঘের গমন পথে চেয়ে ভারী কণ্ঠে বলল, যে ফুল অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল, সে ফুল আমার চোখে বিষের মতো। আবির সেই বিষ ছুবে না। এদিকে তানভীর বাসার কাছে নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমাতে আবির আবিরকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির ফোন ধরছেই না। হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে। অনেকদিন বন্যার ফোনে কল ঢুকেছে। প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা প্রশ্ন করলো, হ্যালো, কে? তানভীর কপাল করলো, বাহ, এত অপরিচিত হয়ে গেলাম। বন্যা তৎক্ষণাৎ বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর ভাই? সরি তারাই, নতুন ফোন তো, তাই নাম্বারটা সেভ ছিল না। আচ্ছা, ফোন কবে কিনলা? আজকেই কিনছি। আপনি কি বাইরে? হ্যাঁ, কেন? বৃষ্টি বাতাস এসবের শব্দ হচ্ছে মনে হয়। ও আচ্ছা, গাছতলায় বসে আছি, তাই এমন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতেই একটু কাজ ছিল। রাতে খেয়েছো? জি, আপনি খেয়েছেন? হ্যাঁ, ফুপুদের বাসায় খেয়ে আসলাম। ফুপিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো, রাখি এখন। কেন? ঘুমাবো। আচ্ছা, ঘুমাও। তানভীরের কথা শেষ হওয়া মাত্রই আবির আর মিশছে। যথারীতি তিনজনেই কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে। রাত 11টার উপরে বেজে গেছে। অথচ তিন ভাই বোন তিনি সোফায় বসে আছে। কাঠগড়ায় মেঘ, আবির আর তানভীর। মেঘ হাসি দিতেই আবির মাথা নিচু করে কপাল গুটিয়ে বন্ধ করে দাঁত চেপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, যার সূচনা মেঘের একটা হাঁচিই করে দিল। মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল, রুমে যা। মেঘ কোনো দিকে না দেখে ভেজা জামা নিয়ে রুমের দিকে ছুটছে। রুম, সিঁড়ি সব ভিজে গেছে। আলী আহমেদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরের দিকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এই অবস্থা কেন? আবির সাফাইদার স্বরে বলল, আপনিই বলেছেন বাইক যেন না চালাই, আর রাস্তায় রিক্সা নি। গাড়ি নাওনি কেন? ফুপুদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না। বাসা পর্যন্ত না, রাস্তা পর্যন্ত তো যেত। রাস্তায় রাখবো, তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে, চুরি হলে গাড়ি কে নিবে? আমি? আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি না নিলে তোমার বাপই না হয়নি তো? যত যাই হোক, গাড়িটা তো তোমার বাপেরই। আবির মৃদু হেসে বলল, আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমিও অযথা কোনো দায় চাই না। মুজাম্মেল খান এবার চেঁচিয়ে উঠলেন, তোমাদের ঘাটতারামির জন্য আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ? ওর কিছু হলে? আবির রাশভারী কণ্ঠে বলল, আপনার মেয়ে কিছু না হলেই তো হলো। এত রাতে এখানে কথা বাড়লে ঝামেলা হবে ভেবেই মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা সেরে উঠে চলে গেলেন। ইকবাল খানও নিজের রুমে চলে গেলেন। আলী আহমেদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মুছার জন্য বলে গেছেন। নিজের রুমের ভেতরে চলে গেছেন। আবির ভেতরে ভেতরে ফুঁসছে। রুমে গিয়ে রাগে বিছানার উপরে ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে। আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই। আবির শাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে মেঘের জন্য স্যুপ আর কফি নিয়ে গেছে। মেঘকে ডাকতেই মেঘ দরজা খুলে বলল, ভেতরে আসুন। আবির গুরুতর কণ্ঠে বলল, না থাক, এখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি। মেঘ আহম্মকের মতো তাকিয়ে থেকে খাবারগুলো নিল। আবির সঙ্গে সঙ্গে চলে গেছে। তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে। মূলত মিনহাজের ব্যাপারে কথা বলতেই এসেছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায়নি। তানভীরকে প্রথম থেকে দু একবার জিজ্ঞাসা করলো, এরপর থেকে আর একবারের জন্য তাদের কথা জিজ্ঞাসা করেনি। তানভীর আজ নিজে থেকেই কথা বলতে আসছে। আজ শুক্রবার, ফুপি বাসাতে আজকে সবার দাওয়াত। নামাজ পড়ে সবাই রওনা দিল। আবির, তানভীররা মেঘাল খানের গাড়িতে যাচ্ছে। বাকিরা আলী আহমেদ খানের গাড়িতে। আরিফ আর আসিফ দুজনেই গলির মোড় থেকে ওনাদের এগিয়ে নিয়ে গেছে। মিম আরিফদের দেখেই বড় করে ভেঙচি কাটলো।
আত্মীয়রা সম্পর্কের খাতিরে আরিফ আত্মীয়তার সম্পর্কের খাতিরে আরিফ মৃদুভাবে হাসল। মেঘ মিমকে সারাদিন সামলে রেখেছে, যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী পরশু থেকে রমজান শুরু, তাই ফুপ্পির জোরাজুরিতে আজই সবাইকে আসতে হলো। ফুপ্পির সাথে সবারই খুব ফর্মাল সম্পর্ক। আবিররা ফুপ্পিকে যতটা আপন করে বড়রা ঠিক ততটা পারছে না। মাঝরাতে হঠাৎই আবিরের ফোনে কল বাজতেছে। আবির ঘুমের ঘোরে ফোন কেটে দিয়েছে প্রথমে, খানিকক্ষণ বাদে আবারও ফোনে কল বাজতেছে। আবির কল রিসিভ করে অর্ধঘুম অবস্থায় জিজ্ঞাসা করলো, কে? পেতনি।